হেডফোন পড়তে ভুলবেন না কিন্তু। হ্যালো এভরিওয়ান, টেকনিক্যাল সমস্যার জন্য আমরা আগের শনিবারের গল্পটি আপলোড করতে পারিনি। তার জন্য আমরা দুঃখিত। আমরা জানি আপনারা প্রত্যেক শনিবার আমাদের গল্প শোনার জন্য অপেক্ষা করেন। তাই আজ আমরা নিয়ে চলে এসেছি আরেকটি নতুন গল্প নিয়ে। আজকের গল্পের নাম হলো ক্যামেরাবন্দি ছায়া। গল্পটি লিখেছেন অনিমেষ কুমার। গল্প শুরু করার আগে বলে রাখি, গল্পের সাথে বাস্তবের যদি কোনো মিল থেকে থাকে সেটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং এটি কাকতালীয়। আমরা সন্দেহের ছাড়া কোনো রকম সুপারস্টিশন বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিকে প্রাধান্য দিই না। চলুন শুরু করা যাক আজকের গল্পটি। পশ্চিমবঙ্গের এক প্রাচীন গ্রাম বর্ধমানের গৌরীপুর। এই গৌরীপুর গ্রামে কোনো এক সময় জমিদার ভূপেন্দ্র নারায়ণ রায় জমিদারি চালাতেন। আজ হয়তো জমিদারি প্রথা নেই বাংলায়, কিন্তু তারই উত্তরপুরুষ সৌমিত্র নারায়ণ রায় জমিদার বংশেরই উত্তরাধিকার। জমিদারি না চালালেও গ্রামের মানুষের প্রতি খুবই দায়িত্বশীল ছিলেন, আর ছিলেন প্রচণ্ড আধুনিক মনস্ক। গ্রামে স্কুল, কলেজ এবং মেয়েদের জন্য হস্তশিল্পের প্রবর্তন করেন তিনি মেয়েদের পড়াশোনা বা অন্যান্য বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দিতেন, যেমন গান, নাচ, আরও অনেক কিছু। গ্রামে তিনি চিকিৎসালয় পর্যন্ত চালু করেছিলেন। সেই সময় গ্রামে মেয়েদের পড়াশোনা বা নাচ গানের চল না থাকলেও তিনি এই বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। বলা হয় বিদেশি কায়দায় তার গ্রামকে চালাতে চেয়েছিলেন। তার একটাই সমস্যা, তিনি ছিলেন কিছু ক্ষেত্রে প্রচণ্ড বজ্র কঠিন মানসিকতার। তিনি কিছুতেই প্রেম ভালোবাসাকে গুরুত্ব দিতে চাননি। প্রেম ভালোবাসায় তার কোনোদিনই বিশ্বাস ছিল না। তাই যেমন করেই হোক সেই ব্যাপারগুলোকে দমন করতেন খুব শক্ত হাতেই। তার একমাত্র কন্যা মায়াবনিকা ছিলেন অত্যন্ত গুণের, যেমন নাচে গানে তেমন পড়াশোনা, আর দেখতে স্বর্গের কোনো অপ্সরা বললেও কম বলা হবে। যেমন সুন্দরী তেমন মিষ্টি একটা মেয়ে। কলেজে পড়াশোনাকালীন সুমন্ত বলে একটা ছেলেকে সে ভালোবেসেছিল। সুমন্তও দেখতে শুনতে বেশ ভালো, লম্বা চওড়া চেহারা, টিকালো নাক, এক কথায় সুপুরুষ বলা চলে। সেও কোনো অংশে কম যেত না। যেমন ভালো ছবি আঁকত, তেমনি ভালো গান গাইত। মায়াবনিকা আর সুমন্ত দুজনকে পাশাপাশি দারুণ লাগতো দেখতে, যাকে বলে রাজজটক। বিধি বা কাল হলো মায়াবনিকার মা মাধুরী দেবী। ওনাকে ব্যাপারটা জানান যে সুমন্তকে তার খুব পছন্দ, তাতেই হলো কাল। মাধুরী দেবীর কথা শুনে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে মায়াবনিকাকে ডেকে চূড়ান্ত অপমান করেন, এমনকি মারতে পর্যন্ত যান সৌমিত্রবাবু, যার কাছে প্রেম ভালোবাসা একেবারেই মূল্যহীন। যেই মেয়েকে তিনি চোখে হারাতেন, তার গায়ে আজ হাত তুললেও তার কষ্ট হচ্ছে না, শুধুমাত্র নিজের দম্ভের জন্য। শুধুই তাই নয়, মায়াবনিকাকে ঘরবন্দি করে রাখেন পর্যন্ত, আর সুমন্তকে ডেকে পাঠিয়ে মায়াবনিকাকে টাকার বিনিময়ে পরিত্যাগ করতে বলেন। তাতে সুমন্ত রাজি হয় না এবং রেগে অগ্নিশর্মা হয়ে সুমন্তকে ওইখান থেকে চলে যেতে বলেন, এমনকি তাকে প্রাণে মারারও হুমকি পর্যন্ত দেন। সুমন্ত চলে গেলেও চিঠি লিখে মায়াবনিকাকে জানায় সে আসবে তাকে নিয়ে যেতে। চিঠিতে সুমন্ত আরও জানায়, আমি ফিরে আসব, তুমি শুধু অপেক্ষা করো। আমার সব ভালোবাসা তোমার এই জন্মের এবং পরের 7 জন্মেও। মায়াবনিকা যেন তার জন্য অপেক্ষা করে, কিন্তু মায়াবনিকা সুমন্তকে ভুল বোঝে। সুমন্তর কথার ভরসা করতে পারে না এবং তাকে বিশ্বাসঘাতক ভেবে নিজের জীবনকে শেষ করে দেয় নিজের হাতের শিরা কেটে। মেয়েকে হারিয়েই সৌমিত্রবাবু ও মাধুরী দেবী দুজনেই মানসিক ভারসাম্য হারান ধীরে ধীরে।
কয়েক বছর পর তারাও ইহলোক ছেড়ে অন্য লোক পাড়ি দেন। তারপর জমিদার বাড়ি ধীরে ধীরে পরিত্যক্ত ভুতুড়ে বাড়িতে পরিণত হয়। ভয়ে কেউ পা বাড়ায় না ওদিকে। জঙ্গল ঘেরা এই জমিদার বাড়িতে স্থানীয়দের কাছে অভিশপ্ত বলে পরিচিত। জমিদার বাড়ির কাছেই রয়েছে একটা শুকিয়ে যাওয়া পুকুর এবং একটা শ্যাওলা ধরা শিব মন্দির। অর্ণব আর অনিতা তাদের গবেষণার জন্য এই নির্জন জমিদার বাড়িতে এসেছে। অনিতা প্রাচীন পুঁথিতে পাওয়া মায়াবনিকা নামের এক রহস্যময় নারীকে নিয়ে কাজ করছে, যে তার প্রেমিকের বিশ্বাসঘাতকতার শিকার হয়ে এক বাড়িতে আত্মহত্যা করেছিল। স্থানীয়দের বিশ্বাস মায়াবনিকা আজও এই বাড়িতে ঘুরে বেড়ায় এবং যে কোনো নতুন প্রেমিক প্রেমিকাকে দেখলে তাদের সুখ সহ্য করতে পারে না, এমনটাই স্থানীয় লোকেদের মুখে প্রচলিত। অর্ণব আর অনিতা এসে এমনটাই শুনেছে স্থানীয় লোকেদের কাছে। পরন্তু বিকেলে কফির মগ হাতে দুজন রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। দূরে জঙ্গল থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। অর্ণব বলে, জানো অনিতা, এই বাড়িটা বাইরে থেকে যেমন শান্ত, ভেতর থেকে যেন ঠিক ততটাই উত্তেজনাপূর্ণ। ক্যামেরার লেন্স দিয়ে যত দেখছি মনে হচ্ছে কোনো এক গভীর গোপন কথা লুকিয়ে আছে। হয়তো আছে। প্রাচীন বাংলায় ভালোবাসাটা তো সহজ ছিল না। জমিদার বাড়ির মেয়ে হয়তো নিজের মন মতো কাউকে ভালোবেসেছিল, কিন্তু তার বাবা সেটা মেনে নেননি। আর সেই যে অচরিতার্থ বাসনাটাই হয়তো আজও এখানে রয়ে গেছে। আমাদের ভালোবাসাটা জটিল নয়, তাই না? কোনো সমাজ, কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না। আমাদের ভালোবাসাটা অত ঠুনকো নয়, বুঝলে? ও, সেটাই তো ভয় অর্ণব। শুনেছি এই সমস্ত অতৃপ্ত আত্মা নাকি সুখী দম্পতিদের সহ্য করতে পারে না, আর তারা তাদের একাকিত্ব দূর করতে অন্যদের জীবন বিষিয়ে দেয়। আরে বাবা, তুমি তো দেখছি আমাদের আমাদের যুক্তিগুলোকেও ভয় দেখাতে শুরু করেছো। চলো তো, এই ভয়টাকে একটু প্রেম দিয়ে কাবু করা যাক। আমার ক্যামেরার ফিল্মে শুধু তোমার হাসি দেখতে চাই, কোনো পেতনি বা শাকচুন্নির ছায়া নয়। এরপরেই হাতে দুখানা খাবারের প্লেট নিয়ে ওই জমিদার বাড়ির কেয়ারটেকার রঘুর প্রবেশ। দাদাবাবু, আপনাদের খাবার। আর একখান কথা ছিল। বলে ফেলো রঘুদা, যা প্রাণ চায় তোমার বলে ফেলো। বলতেছি, আমি সন্ধ্যের আগেই আজকে বাড়ি চলে যাব। তোমাদের কোনো সমস্যা হবে নি তো দাদাবাবু? বেশ, যাও, তাতে আর কি অসুবিধা হবে? তুমি বরং রাতের খাবারটা করে দিয়ে যাও, কেমন? আর একখান কথা ছিল, কই? যদি অভয় দেন তাহলে বলি আর কি। আরে কোনো গৌরচন্দ্রিকা না করেই বলে ফেলো না। মানেটা ঠিক বুঝলাম না গো দাদাবাবু। সরি, মানে বলতে চাইছিলাম যে কোনো রাগঢাক না করেই বলে ফেলো, কি বলতে চাও তুমি? ও, আসলে আমি তো গরিব মানুষ, গেঁয়ো ভূত, তার ওপর আমি কি আর ওই শহুরে ভাষা বুঝি গো দাদাবাবু? যাকগে, যেটা বলছিলাম, তোমরা ভুলেও ওদিক পানে যেন যেওনি বাপু। কোন দিক পানে রঘুদা? ওই দক্ষিণ দিকের ঘরগুলোতে। আসলে ওই যারা জমিদার বাবু, জমিদার গিন্নি আর তেনাদের মেয়ে থাকতেন কিনা ওইদিকে, কালাজাদা বলে তেনারা নাকি মাঝে মধ্যেই আসেন দেখতে। তেনাদের মেয়ে নাকি আবার এখনো ওইখানেই আছে। তুমি কোনোদিন দেখেছো টেকেছো নাকি রঘুদা? কি সব বলেছে কথা গো! আমি কেন দেখতে যাব? আমি দেখতেও চাই না বাপু। আমি গরিব মানুষ, কখন যে কি হবে কি করে জানবো বলো? আচ্ছা রঘুদা, ভূতের সঙ্গে গরিব মানুষের কি সম্পর্ক? তা জানি নে, তবে এটা আমি জানি, গরিব মানুষদের নাকি আগেই ভূতে ধরে গো। অর্ণব আবার হাসতে থাকে, কিন্তু ওদের থামিয়ে অনিতা বেশ গম্ভীর হয়ে রঘুকে জিজ্ঞেস করে, রঘুদা, আমি তো সকালে এই ঘরগুলো দেখে এসেছি, কই কিছু তো চোখে পড়লো না, বা কিছু তো টের পেলাম না। কে কি গো দিদিমণি, সেটা কেলেঙ্কারি হয়ে গেছে।
এখন ঠাকুরকে দেখো যে তোমাদের কোনো ক্ষতি না হয়ে যায়। আমি যাই বাবা, আগে ভাগে রান্না করে দিয়ে পালাই। আপনি বাঁচলে বাপের নাম। হে ঠাকুর, ঠাকুর রক্ষে করো এদের। এবার কি হবে অর্ণব? কি আবার হবে? আমি তো তোমার সঙ্গে আছি নাকি? আগেই এত ভয় পাচ্ছ কেন? রঘুদা আদৌ ঠিক বলছে কিনা বা ওর কথার মধ্যে কোনো সত্যতা আছে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। আরে যা রটে তা কিছুটা বটে, না হলে বলবে কেন? সময়ই সব কিছু বলে দেবে অনিতা, চাপ নিও না, দেখাই যাক না কি হয়। সন্ধ্যাবেলায় অর্ণব আর অনিতা নিজেদের কাজ বেশ কিছুটা করে নিয়ে অনেকটা সময় নিজেদের নিয়ে কাটায়। দুজন দুজনের প্রতি ভালোবাসায় নিবদ্ধ। অনিতা কয়েকটা গানও শোনায় অর্ণবকে। অর্ণবও বেশ কিছুটা ভালোবাসার কবিতার অংশ আবৃত্তি করে শোনায় অনিতাকে। কিন্তু তারা খেয়াল করে না যে তাদের প্রেমালাপ আরও একজনকে আকৃষ্ট করেছে এবং তার মায়াবী নজর তাদের দিকেই তাক করে আছে। অর্ণব এবং অনিতার মধ্যেকার নিবিড় সম্পর্ক ক্রমশ মায়াবনিকাকে আকৃষ্ট করে। রাত 10টা নাগাদ খাবার খেয়ে দরজায় বেশ করে খিল দিয়ে হালকা লাইট জ্বালিয়ে শুয়ে পড়ে। রাত ঠিক তখন 2টো। অনিতা ঘুমের মধ্যে অস্থির। হঠাৎ মিষ্টি একটা গান তার কানের মধ্যে আসে, সঙ্গে ঘুঙুরের আওয়াজ। বাঁকা চাঁদ আকাশে চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে নিশিরাত। কে ওখানে? কোনো উত্তর নেই। অনিতা ভয়ে কাঁপতে কাঁপতে উঠে গিয়ে জানালা খুলে। বাইরে শুধু ঘন অন্ধকার আর ঠান্ডা হাওয়ার শব্দ। না, হয়তো বা ভুল শুনেছি। অনিতা যখন জানলা বন্ধ করতে চায় ঠিক তখনই খুব দ্রুত ঠান্ডা হাওয়ার একটা ঝলক তার গা ছুঁয়ে যায়। গায়ে কাঁটা দিয়ে ওঠে অনিতার। না, ভুল শুনিনি, সে এখানে আছে। সকালবেলা অর্ণব আর অনিতার ঘুম ভাঙে রঘুর ডাকে। খুব জোরে জোরে কড়া নাড়তে থাকে সে। দাদাবাবু, ও দাদাবাবু, উঠে পড়ো, অনেক বেলা হয়ে গিয়েছে। দাদাবাবু, ও দাদাবাবু, দিদিমণি, ও দিদিমণি, উঠে পড়ুন। ধর্মরিয়ে উঠে পড়ে দুজন। দরজা খুলে অর্ণব রঘুকে জিজ্ঞেস করে যে রঘুদা এত জোরে কড়া নাড়ছিল কেন। দাদাবাবু, কাল আমি রাতে ঠিক মতন ঘুমোতে পারিনি মোটে। বলছি, তোমরা কি চা খাবে? তাহলে নিয়ে আসি। নিয়ে এসো। বলছি, রাতের বেলা সব ঠিক ছিল তো? মানে সব ঠিক ছিল। তুমি এখন যাও তো, আমার খুব জোর চা তেষ্টা পেয়েছে কিন্তু। আগে যাচ্ছি। কিছুক্ষণ পর রঘু ঘরে এসে চা দিয়ে যায়। চা খেতে খেতে অর্ণবের মনে পড়ে যায় গতকাল রাতে অর্ণব যখন স্টুডিওতে ছবি ডেভেলপ করছিল সে দেখতে পায় একটা ছবিতে অনিতার পাশে দাঁড়িয়ে আছে অতীব সুন্দরী একটি নারী মূর্তি, যার চোখ দুটির ভাবমূর্তি শূন্য। অনিতা, তোমার একটা কথা বলার আছে। হ্যাঁ, আমারও কিছু বলার আছে, তুমি আগে বলে নাও, তারপরে আমি বলছি। আসলে কাল রাতে আমি ছবি ডেভেলপ করার সময় এক অদ্ভুত জিনিস দেখতে পেলাম। এই দেখো। কি দেখালো অর্ণব অনিতাকে? আর অনিতাই বা কি বলতে চায় সব জানতে পারবেন আগামী সপ্তাহে একই দিন একই সময় আমার ও আপনার প্রিয় সন্দেহের ছায়াতে। এখনকার মতো বিদায় নিচ্ছি। দেখা হবে
আবার আগামী সপ্তাহে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভয় পাওয়ার জন্য প্রস্তুত থাকবেন। চলি কেমন?